ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কমপ্লিট ফিজিক্স। আজকে আমি তোমাদের সঙ্গে একটা খুব ইম্পর্টেন্ট টপিক গস ল বা গস থিওরেম সম্বন্ধে আলোচনা করতে চলেছি। তো আলোচনা শুরু করা যাক। গাউসের উপপাদ্য বা গসেস থিওরেম। আমি উপপাদ্যটি লিখে রেখেছি। উপপাদ্যটা কি? গাউসের উপপাদ্য। কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িতাধানের 1/ε গুণ। তো আমি আগের ভিডিওটিতে পড়িয়েছি যে তড়িৎ ফ্লাক্স কি, তড়িৎ ফ্লাক্স ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স কাকে বলে, ধনাত্মক তড়িৎ ফ্লাক্স কাকে বলে, এ সম্বন্ধে আলোচনা করেছি। তোমরা সেখান থেকে আমার ভিডিওটি অবশ্যই দেখে নিও। আর এপসিলন কি আমি তাও বলেছি সেখানে। আর বদ্ধতল হচ্ছে মানে ক্লোজড সারফেস। মনে করো কোনো পাত্র একটা কল্পনা করো। ধরো এরকম একটা পাত্র আছে, যদি এইখানে যদি কোনো ঢাকনা দিয়ে এটা বন্ধ করা থাকে তখন সেটা ক্লোজ সারফেস বলা হবে। কিন্তু যদি খোলা থাকে তখন কিন্তু ক্লোজ সারফেস নয়, মানে বদ্ধতল নয়। ঠিক আছে, এটা বদ্ধতল। আচ্ছা, তো গাউসের উপপাদ্যটি সম্বন্ধে আলোচনা করা যাক। এরপর আমরা এখানে দেখব যে এটার ম্যাথমেটিক্যাল রূপটা কি। ম্যাথমেটিক্যাল রূপটা হচ্ছে বা গাণিতিক এটা। তো ই ডট ডিএস আমরা আগে পড়েছি, এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্সের সমীকরণ। ঠিক আছে, এটা দ্বারা তড়িৎ ফ্লাক্সকে বোঝানো হয়। তাহলে একটি মনে করো সারফেস আছে, তার মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের সংখ্যা, অর্থাৎ লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা কত, তার মধ্যে যে চার্জটা আছে প্লাস বা মাইনাস যা হোক, কিউ চার্জ আছে মনে করো, প্লাস কিউ, ধরো প্লাস কিউ। আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে মাইনাস হতো। মানে আধানটা যে প্রকৃতির সেই অনুযায়ী তার চিহ্নটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো গাউসের উপপাদ্যটি এখন প্রমাণ করা যাক। মনে করি এস একটি বদ্ধতল, আর যার কেন্দ্র ও বিন্দুতে রয়েছে প্লাস কিউ একটি আধান। ঠিক আছে, মনে করি সেই বদ্ধতলের ওপর অবস্থিত একটি বিন্দু পি, তাকে ঘিরে একটি ছোট্ট ক্ষেত্রফল ডিএস কল্পনা করেছি, এবং ওই পি বিন্দু থেকে ও এর দূরত্ব হচ্ছে, বা ও থেকে পি এর দূরত্ব হচ্ছে আর। ঠিক আছে, এবারে এখন হচ্ছে ও থেকে পি এর দূরত্ব হচ্ছে আর। এখন হচ্ছে এই বরাবর ইলেকট্রিক ফিল্ড কল্পনা করেছি, আর আমরা তো জানি যে কেন্দ্র থেকে গেলে এইভাবেই যায়। আর পিএন হচ্ছে ওই ডিএস তলের হচ্ছে লম্ব ভেক্টর বা ক্ষেত্র ভেক্টর। ঠিক আছে, আর এই পিএন আর ই এর মধ্যবর্তী কোণ এখানে থিটা কল্পনা করেছি, এটা থিটা কল্পনা করেছি। এখন তাহলে প্লাস কিউ আধানের জন্য তড়িৎ প্রাবল্য ই 1/ε কিউব ইন্টু কিউ বাই আর স্কোয়ার।
এবার এপসিলনটা কারণ এখানে যে মাধ্যমে অবস্থিত সেই মাধ্যমে তড়িৎভেদ্যতা, এপসিলন নট হলে সেটা বায়ু মাধ্যমে তড়িৎভেদ্যতা বোঝায়। ঠিক আছে, তাই এখানে আমি যে কোনো মাধ্যমে ধরেছি, তাই আমি এখানে শুধু এপসিলন ব্যবহার করছি। অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হচ্ছে মানে পি বিন্দুতে, মানে এই এই ডিএস তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, এখানে লিখি অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, এখানে লিখি ডিএস তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হচ্ছে ডি ফাই। ঠিক আছে, ডি ফাই আমরা আগে ঘনকোণের সমীকরণে পড়েছি যে ডি ফাই সমান ই ডট ডিএস। ঠিক আছে, এখন ই এর মানটা আমরা এখানে বসাবো 1/4 এপসিলন কিউ বাই আর স্কোয়ার। ঠিক আছে, আর এখানে ডট ডিএস যেমন থাকবে তেমন। ঠিক আছে, তাহলে ই ডট ডিএস এটাকে আমরা করতে পারি কি ইডিএস কস থিটা। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে ডিএস, এটা ইনটু হয়ে যাবে, তখন আমি ভেক্টরটা তুলে দিয়েছি, তারপর মানটা বসিয়েছি, ডিএস কস থিটা সমান, তাহলে ইডিএস কস থিটা সমান হয়ে যাবে হচ্ছে কিউ বাই 4 এপসিলন বাইরে রাখলাম, ডিএস কস থিটা ডিভাইডেড আর স্কোয়ার। ঠিক আছে, এটা ডি ফাইয়ের জন্য। আমি যখন এই ছোট ডিএস তলটার জন্য যখন কল্পনা করছি, তখন তার মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হচ্ছে এইটা, কিন্তু যখন সমগ্র বদ্ধতলের মধ্য দিয়ে তাহলে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে, এটা অবশ্যই ক্লোজ ইন্টিগ্রাল অফ ডি ফাই সমান, অর্থাৎ এটারও ক্লোজ ইন্টিগ্রাল অফ কিউ বাই 4 এপসিলন ডিএস কস থিটা ডিভাইডেড আর স্কোয়ার, তাহলে সমান এইটা হবে, তখন ফাই হয়ে যাবে টোটালটা, ফাই সমান, অর্থাৎ সমগ্র তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স সমান, এটা তো কনস্ট্যান্ট, এটা বাইরে বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে গিয়ে কি থাকবে, বাকিটুকু পড়ে থাকবে। তারপর অর্থাৎ ক্লোজ ইন্টিগ্রাল অফ ডিএস কস থিটা ডিভাইড বাই আর স্কোয়ার, তাহলে কিউ বাই 4 এপসিলন, আর এটা মানে আমি আগের দিন দেখিয়েছি যে এটা মানে হচ্ছে এটা ঘনকোণকে বোঝায়, ডিএস তল দ্বারা ও বিন্দুতে গঠিত ঘনকোণের মানকে বোঝায় ডিএস কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এটা ডি ওমেগা, যেখানে ডি ওমেগা হচ্ছে ঘনকোণ। ঠিক আছে, ডি ওমেগা হলো এটা, ডি ওমেগা সমান হচ্ছে ডিএস তল দ্বারা উৎপন্ন ঘনকোণ ও বিন্দুতে। ঠিক আছে, ও বিন্দুতে, এই যে ডিএস তল দ্বারা গঠিত ও বিন্দুতে যে ঘনকোণটা, সেটা হচ্ছে ডি ওমেগা। তাহলে তাহলে যদি এইটুকুর জন্য তৈরি হচ্ছে ডি ওমেগা, তাহলে যখন সম্পূর্ণ ক্লোজ সারফেসটার মধ্যে দিয়ে তাহলে কত ঘনকোণ সৃষ্টি হবে, যদি এরকমভাবে কল্পনা করা হয়, আবার উপরেও আছে, তাহলে হচ্ছে মানে মোট
যে ঘনকোণটা তৈরি হবে সেটার মান আমি আগের দিন দেখেছি 4 পাই। ঠিক আছে, আগের ভিডিওটি থেকে দেখে নিও। তাহলে এটা সমান কিউ বাই 4 পাই এপসাইলন, এখানে এটার ইন্টিগ্রেশন হয়ে যাবে 4 পাই কেটে গিয়ে পড়ে থাকবে কিউ বাই এপসাইলন। ঠিক আছে, তাহলে গাউসের উপপাদ্যটি প্রমাণ করা হলো। তাহলে এখানে ফাই মানে কত? ফাই মানে হচ্ছে ই ডট ডিএস। ঠিক আছে, তাহলে ই ডট ডিএস সমান, এটা প্রমাণ করা হলো। দেখো এখান থেকে প্রমাণটা করেছি, ই ডট ডিএস সমান কিউ বাই এপসাইলন। আশা করি তোমরা গস থিওরেম বুঝতে পেরেছো। তবে দেখাচ্ছি যে এটা শুধুমাত্র যদি আধান কোনো ক্লোজ সারফেসের ভিতরে থাকে তখনই কিন্তু গাউসের থিওরি বলছে তখন যে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের সংখ্যা হবে সেটা হবে কিউ বাই এপসাইলন। ঠিক আছে, কিন্তু যখন মনে করো কোনো বদ্ধতলের, মনে করো এরকম একটা বদ্ধতল আছে, বদ্ধতলের বাইরে যখন কোনো বিন্দু থাকবে তখন কিন্তু অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের সংখ্যা হবে 0। কিভাবে সেটা প্রমাণ করব? সেটা প্রমাণ করছি। মনে করো বাইরে এরকম একটা বিন্দু আছে। ঠিক আছে, এই বিন্দু থেকে এখানে একটা ছোট সারফেস কল্পনা করেছি, আর এইখানে একটা ক্লোজড সারফেস কল্পনা করেছি। এটা মনে করলাম DS1, এটা DS2। এর সম্পূর্ণ সারফেসটা হচ্ছে, ক্লোজ সারফেসটা হচ্ছে S। বিন্দুটার নাম O। এখান থেকে দূরত্ব মনে করি R1, আর এখান থেকে এটার দূরত্ব মনে করি R2। ঠিক আছে, এখন এই বরাবর তো ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ তড়িৎ প্রাবল্য নির্দেশ হলো, এই বরাবর নির্দেশ হলো এটার ক্ষেত্র ভেক্টর, যার মধ্যবর্তী কোণ ধরলাম θ2, আর এটা এর ক্ষেত্র ভেক্টর, এটা মনে করলাম θ1। ঠিক আছে, তাহলে DS1 এর মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স সমান কত হবে? এটা মনে করি E2 আর এটা হচ্ছে E1। ঠিক আছে, যেহেতু আটটা আলাদা আলাদা, ঠিক আছে, তাই হচ্ছে এখানে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হবে DS1 ধরেছি, তাহলে এখানে হবে E1 cos θ1 DS1। ঠিক আছে, আর যদি DS2 এর মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স সমান E2 cos θ2 DS2। ঠিক আছে, এখন তাহলে হচ্ছে এই দুটো তলের মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? এই দুটো তলের মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স হচ্ছে, অর্থাৎ দুটো তলের মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স হচ্ছে এটা মাইনাস হবে, কারণ এটা যে আমি আগে বলেছি তড়িৎ ফ্লাক্স এটা কি ভিতরের দিকে আর এটা বাইরের দিকে। ঠিক আছে, এই তলের
মধ্যে তড়িৎ ফ্লাক্সটা মানে তড়িৎ বলরেখাটা ঢুকছে, অর্থাৎ এটা কি হবে, তড়িৎ ফ্লাক্সটা ঋণাত্মক হবে। আর এটা দিয়ে এই তল দ্বারা বেরোচ্ছে, তার মানে এটা ধনাত্মক হবে। তাহলে হচ্ছে মাইনাস E1 cos θ1 ds1 প্লাস E2, মানে এই দুটোকে আমি যোগ করছি, অর্থাৎ টোটালটা বার করছে, তাই cos θ2 ds2। ঠিক আছে, এটা সমান, এখানে E1 এর মান বসাবো 1/4 এপসাইলন কিউ বাই, এখানে অবশ্যই প্লাস কিউ একটা আধা হচ্ছে কিউ বাই R1 স্কোয়ার। এটা ঠিক আছে। এখন এই দুটো, এই কিউ বাই 4 এপসাইলন দুটো থেকে আমি কমন নিচ্ছি, ঠিক আছে, প্লাসটাই থাক, প্লাস কমন নিচ্ছি। কমন নিলে এখানে থাকবে মাইনাস ds1 cos θ1 R1 স্কোয়ার প্লাস ds2 cos θ2 R2 স্কোয়ার। ঠিক আছে, কিন্তু দেখো এটা কি, এটা ডি ওমেগা, এটাও ডি ওমেগা, কারণ এখানে তো একটা জায়গাতেই শুধু ডি ওমেগা তৈরি হয়েছে। এটা এই সারফেসটাও এখানে যে ঘনকোণটা তৈরি করেছে, এই সারফেসটাও এখানে সেই ঘনকোণটা তৈরি করেছে। ঠিক আছে, তাই এখানে দুক্ষেত্রেই দুটো সারফেস দিয়ে কিন্তু ডি ওমেগা পরিমাণই ঘনকোণ সৃষ্টি হয়েছে, তাই এই দুটোর মানই ডি ওমেগা। ঠিক আছে, সমান কিউ বাই 4 মাইনাস এখানে হবে ডি ওমেগা প্লাস 4 এপসিলন মাইনাস ডি ওমেগা প্লাস ডি ওমেগা। ঠিক আছে, তো টোটালটা ক্যান্সেল হয়ে কত হবে, 0। সেরকম এই যে সারফেসটা কল্পনা করেছি, এই সারফেসটা মানে আমি যদি এই বরাবরও নিয়ে যেতাম, মনে করো একটা, তখনও কিন্তু সেম কেসই হতো, অর্থাৎ পুরোটাকে যখন আমরা ইন্টিগ্রেশন করব, পুরোটা যখন আমরা যোগ করব, তখন কিন্তু টোটালটা 0ই হবে আলটিমেটলি, যখন চার্জটা বাইরে থাকবে। এটাই গাউসের উপপাদ্য। গাউসের উপপাদ্য কি, গাউস বলেছেন যে যখন কোনো বদ্ধতলের মধ্যে যে পরিমাণ চার্জ থাকবে, সেই তখন সেই তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্সের সংখ্যা হবে কিউ বাই এপসাইলন, যে চার্জ থাকবে সেই চার্জের পরিমাণ ভাজিত সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, আর যখন চার্জটা বাইরে থাকবে, যখন ওই তলের বাইরে থাকবে, তখন হবে তড়িৎ ফ্লাক্স, অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হবে 0। তখন এখানে তখন সেক্ষেত্রে হবে ফাই সমান 0। আর যখন ভিতরে থাকবে, যখন বাইরে থাকবে তখন 0, যখন ভিতরে থাকবে তখন হবে ফাই সমান কিউ বাই এপসাইলন। ব্যাস এইটুকুই। এর পরের দিন আমরা গাউসের উপপাদ্য অ্যাপ্লিকেশনগুলো করব। আর তোমাদেরকে বলে দিই যে গাউসের উপপাদ্য কিন্তু শুধুমাত্র 12এই শেষ নয়, গাউসের উপপাদ্য তোমাদের সেকেন্ড সেমিস্টারেও আছে, বুঝলে। বিএসসি যদি তোমরা ফিজিক্সে অনার্স করো, তো সেখানে তোমরা সেকেন্ড সেমিস্টারে পাবে, এবং এর প্রচুর কাজ আছে। ঠিক আছে, তাই এখনই কনসেপ্টটা ক্লিয়ার করে রাখো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।